খুবই হতদরিদ্র ঘরের ছেলে প্রশান্ত, যে কাজ করে একটি পাবলিক টয়লেটে। তার গার্লফ্রেন্ড মাধু, যে পেশায় একজন পতিতা। একে অপরকে অনেক ভালোবাসলেও টাকার অভাবে নানা রকম আপদ বিপদ লেগেই থাকতো তাদের। তখনই তাদের জীবনে আসে একটি অলৌকিক বরদান, যার মাধ্যমে তারা যে কোনো ঘটনা ঘটার আগেই তার খবর পেয়ে যেত। আর এই জাদুর শক্তিকেই কাজে লাগিয়ে কিভাবে তারা হতদরিদ্র থেকে কোটিপতি হয়ে ওঠে, তাই দেখব আজকের গল্পে, যার নাম তাজা খাবার। শুরুতেই আমরা এই গল্পের মেইন ক্যারেক্টার প্রশান্তকে দেখি, যে রাতের বেলা দামি গাড়ি চালিয়ে বাতাসে টাকা উড়াতে উড়াতে তার মহল্লায় আসে। যেখানে এসেই সে গাড়ি থেকে নেমে সোজা চলে যায় পাবলিক টয়লেটে, যেখানে আমরা তার মতোই দেখতে আর একজন ছেলেকে দেখতে পাই। দেখা যায় সে কিছু টাকা দেয় ওই ছেলেকে। তখন সে তার দিকে হা করে তাকিয়ে থাকে, যে তারই মতো দেখতে এই ছেলে কোত্থেকে আসলো, তাও এত বড় লোক। আর ঠিক তখনই দেখা যায় প্রশান্তের ঘুম ভেঙে যায়। আর এতক্ষণ ধরে সে এই সব কিছু স্বপ্ন দেখছিল। তো সে নিজেকে ঠিক করার আগে তখনই তার এক বন্ধু চলে আসে আর বলে, আরে তাড়াতাড়ি চল, তোর মায়ের সাথে কেউ একজন ঝগড়া করছে আর তোর বাবা তোর মাকে মারছে, দ্রুত চল। এই কথা শুনেই প্রশান্ত সেই জায়গায় চলে আসে। দেখা যায় সেখানে অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে, আর সেখানে তার মাকে সবার সামনে চোর অপবাদ দিয়ে শাস্তি দেওয়ার প্রস্তুতি চলছিল। আর সেখানে তার বাবাও উপস্থিত ছিল, সেও তার মাকে অনেক মেরেছে এইভাবে তার মালিকের বাসায় চুরি করার জন্য। তো এখানে পরিবেশ খুবই ঝামেলাপূর্ণ হয়ে ওঠে। তাই প্রশান্ত সেখানে এসে সবাইকে শান্ত করে। তখন তার মা বিমলা তার মালিককে বলে, আজ আসলে প্রশান্তের জন্মদিন, তাই সে তার জন্য কেক এবং জামা কিনতেই টাকাটা নিয়েছিল, যেটা সে কিছুদিন পরই তার বেতন থেকে পরিশোধ করে দিত। কিন্তু তার মালিক তো তার উপর চটে যায়, কারণ সে তাকে না জানিয়ে টাকা চুরি করেছে। আর সে তাকে আরো কিছু বলতে গেলে প্রশান্ত দৌড়ে পাবলিক টয়লেটে যায়, যেখানে সে কাজ করত। সে সেখানকার বাথরুমের লকারে তার জমানো টাকাগুলো রেখেছিল। সেখান থেকে টাকা এনে তার মায়ের মালিককে সে ওই টাকাগুলো দিয়ে দেয়, যাতে সে আর তার মায়ের উপর কোনো ধরনের টর্চার না করে, আর তার মাকে যেন আর চোর অপবাদ দেয়া না হয়। তো এরপর সব ঝামেলা মিটিয়ে সে তার মাকে নিয়ে বাড়ি ফিরে যায়। এরপর সে তার মাকে বলে তার এসব করার কি দরকার ছিল, সে তো এসব তার কাছে চায়ও নি। যার প্রশ্নের উত্তরে তার মা বলে সে তার জন্য এই সব কিছু করেছে। আসলে তাদের ভাগ্য তাদের সহায় নেই, তাদের কখনোই ভালো সময় আসে না, আর খারাপ সময় কোনোদিন যায়ও না। তাই সে বাধ্য হয়েই এই কাজ করেছিল, কারণ সে তার ছেলেকে একটু খুশি করতে চেয়েছিল। কিন্তু এতেও এই ঝামেলা বেঁধে যায়। তখন প্রশান্ত বলে, মা তুমি এসব নিয়ে আর মন খারাপ করো না। আমি যদি কখনো অনেক ধনী হয়ে যাই, তখন অনেক বড় একটা গাড়ি কিনবো এবং তোমাকে রানীর মতো করে রাখবো, তুমি দেখে নিও। তখনই প্রশান্তের বাবা সেখানে আসে, আর তাদের এসব কথা শুনে উল্টো কিছু কথা শুনিয়ে দেয়। সে বলে তারা কি আবার কোথাও ডাকাতি করার প্ল্যান করছে নাকি। যার এমন কথা শুনে প্রশান্ত তার পকেটে কিছু টাকা গুজে দেয়, আর তাকে তার মাকে বিরক্ত করতে বারণ করে, কারণ তার বাবা তার মাকে প্রায়ই অত্যাচার করত। যাই হোক, তো এরপর সে তার বন্ধু রাজার দোকানে যায় আর সেখান থেকে কিছু খাবার কিনে নেয়। এরপর দেখা যায় সে চলে যায় রেড লাইট এরিয়াতে, অর্থাৎ এটা একটা পতিতালয়। তো সেখানকার মালিক শান্তাকে প্রশান্ত তাদের চাঁদার টাকা দেয়। সে এই টাকা থেকে 2000 টাকা তার মাকে চুরির অপরাধ থেকে বাঁচানোর জন্য খরচ করে ফেলেছিল। তাই সে শান্তাকে এই কথা জানালেও শান্তা তার উপর ক্ষিপ্ত হয় না, কারণ প্রশান্ত শান্তার অনেক ঘনিষ্ঠ লোক, সে তাকে অনেক আগে থেকেই চেনে। আর এই শান্তার পতিতালয়েই মাধু নামের একটি মেয়ে কাজ করে, যাকে প্রশান্ত ভালোবাসে। আর মাধুও প্রশান্তকে অনেক ভালোবাসে, কিন্তু পরিস্থিতির কাছে তারা বন্দী। তাই তো মাধু এখান থেকে বের হতে পারে না, আর প্রশান্ত তাকে এখান থেকে নিয়ে যেতে পারে না। যাই হোক, তো এখানে এসে সে শান্তার থেকে 10 মিনিট সময় নেয় তার মাধুর সাথে দেখা করার জন্য। তো শান্তার থেকে পারমিশন নিয়ে সে চলে যায় মাধুর সাথে দেখা করতে। সে মাধুর সাথে গল্প করার সময় মাধু তাকে একটি খামে করে কিছু টাকা দেয়। এটা তার তরফ থেকে জন্মদিনের উপহার, তাই সে তাকে এই জন্মদিনে একটা ভালো শার্ট কিনতে বলে। কিন্তু প্রশান্ত তা নিতে না চাইলেও মাধু তাকে তা জোর করে দিয়ে দেয়। এরপর তারা একে অপরের সাথে আরো কিছুক্ষণ গল্প করতে যাবে,
তার আগেই মাধুর নিয়মিত কাস্টমার শেঠি সেখানে চলে আসে। আর এই শেঠি অনেক পাওয়ারফুল একজন লোক। তাই শান্তা এসে বলে, এই যে লাইলি মজনু, তাড়াতাড়ি তোমাদের কথা শেষ করো, কারণ শেঠি চলে এসেছে। তো শেঠির কথা শুনে প্রশান্তকে দ্রুত সেখান থেকে চলে যেতে হয়। শেঠি প্রশান্তকে একদমই পছন্দ করত না, তাই সে প্রশান্তকে অপমান এবং নিম্নবর্ণের দেখানোর জন্য তাকে কিছু টাকা দেয়, যেটা নেয়ার প্রশান্তের একদমই ইচ্ছা ছিল না, কিন্তু তারপরেও সেটা তাকে বাধ্য হয়েই নিতে হয়। তো এরপর সে সেখান থেকে তার কাজের জায়গায় চলে আসে, অর্থাৎ পাবলিক টয়লেট। এখানে এসে টাকা কালেক্ট করার কাজ করে। তো এখানে এসে অনেক মানুষের ভিড় দেখে সে, আর এতে সে বেশ অবাক হয়ে যায় যে এখানে আবার কি হলো। তখন সে ভেতরে গিয়ে দেখে একজন বৃদ্ধা মহিলা বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর সবাই তাকে সাহায্য না করে ওখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল। তো আর কেউ না গেলেও প্রশান্ত সেই বৃদ্ধাকে ওই নোংরা থেকে তুলে নিয়ে আসে আর পানি দিয়ে তাকে পরিষ্কার করে দেয়। তো এই কাজ করতে গিয়ে তার হাত থেকে পড়ে তার একমাত্র ফোনটাও নষ্ট হয়ে যায়। তো এরপর সে ওই মহিলাটিকে একটি গাছতলায় নিয়ে বসায়, আর তার এই অবস্থা দেখে মাধুর দেয়া টাকাগুলো তাকেই দিয়ে দেয়। প্রশান্তের এত ভালো মানুষই দেখে তখন সেই মহিলাটি অনেক খুশি হয় আর তাকে আশীর্বাদ করে। তাকে এটা বলে যে সে এই দাসের জীবন থেকে অবশ্যই মুক্তি পাবে এবং সময়ের আগেই সব কিছু তার কাছে চলে আসবে। এই বলে সে প্রশান্তকে একটি ব্রেসলেট দেয়, কিন্তু প্রশান্ত মহিলাটির কথায় তেমন পাত্তাই দেয় না। সে মহিলাটির থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় দুজন ছেলে তার উপর আক্রমণ চালায়, যারা তাকে মারধর করে সমস্ত টাকা নিয়ে চলে যায়। এরপর সে আহত হয়ে বাড়ি ফিরে এলে তার বাবা ভাবে সে হয়তো কোথাও চুরি করতে গিয়ে ধরা পড়েছিল, তাই মার খেয়ে ফেরত এসেছে। প্রশান্ত তখন তাকে কিচ্ছু বলে না, চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সে তার মায়ের চোখ ফাঁকি দিয়ে কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কারণ কাজ না করলে টাকা পাবে কোত্থেকে। কিন্তু তার মা তো তার আঘাতের চিহ্ন ঠিকই দেখে ফেলে, আর এটা দেখে সে বেশ ইমোশনাল হয়ে যায়। প্রশান্ত তখন তাকে শান্ত করে। তো সেই সময় সে প্রশান্তকে একটি শার্ট দেয়, যেটা সে নিজের কাপড় কেটে বানিয়েছে। সে তার ছেলেকে একটু খুশি করার জন্য যা করার সব কিছু করার চেষ্টা করে। প্রশান্তের পর তার মায়ের দেয়া ওই শার্টটাই পরে নেয় আর বাইরে চলে আসে। তখনই দেখা যায় তার ফোনটা যে কাল পড়ে গিয়েছিল, এরপরও এটা ঠিক আছে, এখনো একেবারে নষ্ট হয়ে যায়নি। তখনই দেখা যায় তার ফোনে একটা নোটিফিকেশন আসে যে সেখানে মুষলধারে বৃষ্টি হবে। আর আগের দিন রাতের বেলাও নিউজের একটা অ্যাপ্লিকেশনের আপডেট এসেছিল। সে সেই অ্যাপ্লিকেশন আপডেট করেই ঘুমিয়ে পড়ে, আর এখন তার কাছে বৃষ্টি হওয়ার খবর চলে এসেছে, কিন্তু বাইরে তখনও প্রচণ্ড রোদ, তাই সে এই ব্যাপারটাকে খুব একটা পাত্তা দেয় না। এরপর সে তার কাজে চলে যায় আর সেখানে গিয়েই বসে থাকে। কিছুক্ষণ পর তার বন্ধু রাজা তার কাছে আসে আর তাকে জানায় একটি ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠান আছে, তাই সে তাকে সেখানেই নিয়ে যেতে এসেছে। সে প্রথমে যেতে না চাইলেও রাজার জোরাজুরিতে সে তার সাথে সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। তো যাওয়ার সময় তার ফোনে আবার একটা নোটিফিকেশন আসে। সে দেখতে পায় যে মুম্বাইয়ে নতুন ব্রিজ তৈরির কিছুক্ষণ পরই তা ভেঙে পড়ে, আর সেই ঘটনায় একজন নিহত এবং 7 জন আহত হয়েছে। সে বুঝতে পারে না এসব কি নিউজ আসছে, উদ্ভট উদ্ভট। এরপর সে সেই ব্রিজের সামনে গেলে রাজাকে জিজ্ঞেস করে, আচ্ছা এই ব্রিজ কি ভেঙে গিয়েছিল? রাজা বলে, আরে এটা তৈরি হয়েছে, এখন উদ্বোধন হবে। আর সে ভাঙার কথা বলছে, তখন প্রশান্ত শান্তার সাথে ফোনে কথা বলতে থাকে কোনো একটা দরকারে। আর তখনই দেখা যায় সেই ব্রিজটি ভেঙে লোকজন আহত হয়ে পড়ে, আর সেই সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। আর এই সব কিছু দেখে প্রশান্ত অবাক হয়ে যায়, কারণ এই সব ঘটনার কথা সে আরো আগে থেকেই জানতে পেরেছিল। সে এখন খুব ভালোভাবেই বুঝতে পারে যে সে এখন থেকে ভবিষ্যতের কথা জানতে পারবে, ঠিক যেমনটা ওই বৃদ্ধা মহিলা বলেছিল যে তার কাছে সব কিছু সময়ের আগেই চলে আসবে। কিন্তু সে তখন ওই মহিলার কথায় পাত্তাই দেয়নি, তবে এখন সে তার কথার মর্ম বুঝতে পারছে। এরপর আমাদের কিছু বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে মাধু এবং প্রশান্তের প্রথমবারের মতো দেখা হয়েছিল। তারা তখন দুজন মিলে বেশ কিছুক্ষণ গল্প করে, আর তখন থেকেই তাদের সম্পর্কের শুরু। তো এরপর আমাদের বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে প্রশান্ত এবং রাজা আহতদের হাসপাতালে নিয়ে আসে। তখনই প্রশান্তের ফোনে আবারও একটা নোটিফিকেশন আসে যে সেদিন রাতে বিদ্যুৎ বিভ্রাট ঘটবে,
আর একটি রাস্তায় কিছু লোক হরতালও করবে। তাই এটা জানতে পেরে সে দ্রুত ডাক্তারের কাছে যায় আর তাকে বলে আজ রাতে বিদ্যুৎ বিভ্রাট হবে, তাই তারা যেন আগে থেকেই জেনারেটরের ব্যবস্থা করে। তো ডাক্তার এই কথা শুনে বলে সে এই নিউজ কোথা থেকে জেনেছে। তখন প্রশান্ত জানায় আসলে তার চাচা বিদ্যুৎ অফিসে চাকরি করে, এজন্যই সে জানতে পেরেছে। কিন্তু ডাক্তার তো এত কিছু শোনার পরও তার কথায় পাত্তাই দেয় না, তার কথাকে পাগলের প্রলাপ বলে সেখান থেকে চলে যায়। তো দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন সকালবেলা দেখা যায় সে মাধুর সাথে দেখা করতে যায়। মাধু তখন তার ক্ষতস্থান দেখে বলে এই কাজ নিশ্চয়ই শেট্টি করেছে। তখন প্রশান্ত বলে শেট্টি কেন নিজের টাকা নিজেই ছিনতাই করাবে? আসলে ওই যে শেট্টি তার কাছে টাকা দিয়েছিল সেটা কারো কাছে ডেলিভার করার ছিল, কিন্তু তার আগেই সেই টাকাটা ছিনতাই হয়ে যায়। তো এরপর মাধু বলে আসলে সে তাকে অনেক ভালোবাসে, যেটা শেট্টি সহ্য করতে পারে না, এজন্যই সে যে কোনো কিছু করতে পারে। তখনই দেখা যায় প্রশান্তের ফোনে আবারও একটা নোটিফিকেশন আসে। তখন সে আরো নানা ধরনের নিউজ জানতে পারে। এরপর সে মাধুকে সেটা দেখানোর চেষ্টা করলেও মাধু তা দেখে না, অর্থাৎ সেই একমাত্র এই নোটিফিকেশন দেখতে পারবে। তো মাধু বলে সে যদি এই শক্তি পেয়ে থাকে তাহলে কেন এখনো টয়লেটে পাহারা দিচ্ছে? সে তো তার ওই কাজটা ছেড়ে দিতে পারে। তখন প্রশান্ত বলে তার কাছে আসলে এখন এটা করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তাকে শান্তাকে এই টাকাগুলো বুঝিয়ে দিতে হবে। তো তখনই তার কাছে আর একটা মেসেজ আসে যে শেট্টি তার পার্টি পরিবর্তন করে ফেলবে, কিন্তু মাধু তার কথা একদমই বিশ্বাস করে না। এরপর দেখা যায় সে তার আস্তানায় ফিরে যায়। এদিকে প্রশান্ত টাকা না নিয়ে যাওয়াতে শেট্টি শান্তাকে বলে প্রশান্ত তার টাকা মেরে দিয়েছে, আর সে যদি তার টাকা ফেরত না আনে তাহলে কিন্তু সে তাকে হত্যা করে ফেলবে। যেই কথা শুনে শান্তা এবং মাধু দুজনেই ঘাবড়ে যায়, কারণ প্রশান্তকে শান্তা আগে থেকেই চেনে আর মাধু তো তাকে ভালোবাসে, তাই তারা দুজনেই এটা নিয়ে চিন্তিত হয়ে পড়ে। অপরদিকে প্রশান্ত রাজাকে তার বরদানের কথা বলে যে সে একটা ভালো কাজ করেছিল বিধায় তার ফলস্বরূপ তার কাছে কিছু পাওয়ার চলে এসেছে, আর সে এর মাধ্যমেই ভবিষ্যতে কি হবে তা আগে থেকেই জানতে পেরে যাচ্ছে। কিন্তু রাজা প্রশান্তের এইসব কথা শুনে ভাবে সে হয়তো নেশা করে আছে, তাই এসব উল্টোপাল্টা কথা বলছে। তখন প্রশান্ত তাকে সেই ব্রিজের কথা বলে। সেই সময় তার ফোনে আরেকটি নোটিফিকেশন আসে, যেখানে বলা হয় বাজারের একটি অ্যান্টিক শপের একটি ফুলদানি 50,000 টাকায় কিনে 9 লক্ষ টাকায় বিক্রি করা হয়েছে। এটা শুনেই রাজা বলে সে যদি এই নিউজ জেনেই যায় তাহলে কেন সেটা নিয়ে ধনী হয়ে যাচ্ছে না। এই বলে সে তার গার্লফ্রেন্ডের কাছে চলে যায়। সে তার ফোনের ডিসপ্লে ঠিক করে মেহবুবের দোকানে যায়। কিছুক্ষণের মধ্যেই মেহবুব এবং মাধু সেখানে চলে আসে। তো রাজা বলে সে মেহবুবের কাছ থেকে মিথ্যা বলে টাকা নিয়েছে, আসলে তার বাবা মারা যায়নি এবং কাল রাতে তারা পার্টি করতে গিয়ে সব টাকাও খরচ করে ফেলেছে। যে কথা শুনে মেহবুব একটু রাগী হয় তাদের উপর। যাই হোক, তো এরপর প্রশান্ত তাদেরকে তার বিজনেসের কথা বলতেই যাবে, তখনই ভোসলের স্ত্রী সেখানে আসে আর বলে প্রশান্ত তাকে প্রশ্নের উত্তর বলেছে শুধু টি অক্ষর দিয়ে, যেখানে টি দিয়ে 2টি উত্তর ছিল আর ভোসলে উত্তরটি নিজে দিয়েছে, তাই সে তাকে একটা টাকাও দিবে না, কারণ এখানে তার কোনোই হাত নেই। তো এই নিয়ে এখানে প্রশান্তের সাথে তাদের বেশ কিছুক্ষণ ঝগড়া হয় আর ঝগড়াঝাটি করে তারা সেখান থেকে চলে যায়। প্রশান্তের মাথাটা তখন কাজই করছিল না যে সে এখন কি করবে। সে কত কিছু প্ল্যান করে রেখেছিল, সব কিছু ভেস্তে গেল। তো তখনই দেখা যায় প্রশান্ত তাদেরকে আবারও তার বরদানের কথা বলে, কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। তখন সে কিছু নিউজ শোনায়, যেখানে একটি ব্যাংক গ্রাহকের সমস্ত টাকা নিয়ে উধাও হয়ে যায়, আর সেই ব্যাংকটিতে মাধু তার সারা জীবনের সেভিংস রেখেছে। প্রশান্ত তাকে সমস্ত টাকা উইথড্র করে নিতে বলে, কিন্তু তার কথা তারা বিশ্বাস করে না। তখনই কল আসলে মাধু তার আস্তানায় ফিরে যায়। এরপর প্রশান্ত তার পাবলিক টয়লেটে কাজ করতে থাকে। তখনই শান্তার দুজন লোক তার থেকে টাকা নিতে আসলে প্রশান্ত তাদের সাথে মারামারি করতে লেগে পড়ে, আর তাদের এমন মারপিটের চোটে সমস্ত পাবলিক টয়লেট লন্ডভন্ড হয়ে যায়। আর ছেলেগুলো যখন কাচের টুকরো দিয়ে প্রশান্তকে মারতেই যাবে, তখনই রাজা আর মেহবুব সহ আশেপাশের সবাই এসে প্রশান্তকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পর মাধু প্রশান্তকে এসে বলে ব্যাংক তাদের সমস্ত টাকা নিয়ে পালিয়ে গেছে, যেখানে তার বিজনেসের সমস্ত টাকা ছিল। যেই কথা শুনে প্রশান্ত বলে সে তো তাকে আগেই বলেছিল সমস্ত টাকা তুলে নিতে, কিন্তু সে তা করেনি কেন? তখন মেহবুব বলে তার আজ একটা জায়গায় খাবার ডেলিভারি দেওয়ার কথা ছিল,
কিন্তু প্রশান্তের কথা অনুযায়ী সেখানে আগুন লেগে যায়, যে কারণে তার সমস্ত খাবার রয়ে গেছে আর এজন্য তার অনেক টাকার লোকসানও হবে। যেই কথা শুনে প্রশান্তের মাথায় একটা বুদ্ধি আসে। সে মেহবুবের সমস্ত খাবার নিয়ে সেই ব্যাংকের সামনে যায় যেখানে লোকজন আন্দোলন করছিল। তো তারা সেখানে অর্ধেক দামে সমস্ত খাবার বিক্রি করে, কিন্তু এরপরেও তাদের অনেক টাকার লাভ হয়, যেটা দেখে মেহবুব সহ তারা সবাই তো অনেক খুশি। তারা তখন প্রশান্তের বরদানের উপরও বিশ্বাস করতে থাকে। পরের দিন দেখা যায় প্রশান্ত নোটিফিকেশনে ক্রিপ্টোকারেন্সির কথা জানতে পারে, কিন্তু সে জানে না সেগুলো কি। তখন মেহবুবের মেয়ে সাজিয়া তাদেরকে এই বিষয়টা বুঝিয়ে বলে। এরপর তারা নোটিফিকেশন দেখে লিস্ট তৈরি করে, যেখানে তারা একবার ইনভেস্ট করলে তারা অনেক বেশি টাকা রিটার্ন পাবে। যেই কথা শুনে তারা সেই কোম্পানিতে তাদের টাকা ইনভেস্ট করে, যেটা সাজিয়া তার এক ফ্রেন্ডের মাধ্যমে করে। আর কিছুক্ষণের মধ্যেই তারা জানতে পারে সেই সমস্ত টাকা 15 গুণ বৃদ্ধি পেয়েছে, যেটা শুনে তারা সবাই খুশিতে নাচানাচি শুরু করে দেয়। প্রশান্ত বলে আজ থেকে তাদের সমস্ত ব্যালেন্স সাজিয়া সামলাবে, আর সে খুব শীঘ্রই মাধুকে সেই এরিয়া থেকেও বের করে আনবে। রাতের বেলা সাজিয়ার সেই ফ্রেন্ড টাকা নিয়ে আসলে তারা সবাই অনেক খুশি হয়। এরপর প্রশান্ত সেই টাকা নিয়ে শান্তার কাছে যায়। সে শান্তাকে ব্যাগ ভর্তি টাকা দিয়ে বলে এখানে শেটটির টাকা আছে এবং তারও আছে, যেই টাকা দিয়ে সে মাধুকে নিতে এসেছে। শান্তা তখন তাকে জিজ্ঞেস করে সে মাধুকে কতক্ষণের জন্য নিয়ে যাবে, যার প্রশ্নের উত্তরে প্রশান্ত বলে সারা জীবনের জন্য। এই বলে সে মাধুকে নিয়ে চলে যায়। এরপর সে আর মাধু অনেকক্ষণ বাইরে ঘোরাফেরা করে, তারা অনেক ভালো সময় কাটায়। এরপর সে মাধুকে জানায় বাড়িতে তার কোনো নিজস্ব রুম নেই। যেই কথা শুনে মাধু বলে সে তবুও মানিয়ে নিবে, কারণ সে প্রশান্তকে ভালোবাসে, তাই সে যে কোনো পরিস্থিতিতে তার সাথে মানিয়ে নিতে প্রস্তুত। এদিকে শেট্টি পার্টি চেঞ্জ করার পর নির্বাচনে দাঁড়াবে, যে জন্য সে শান্তার আস্তানায় আসে সবাইকে মিষ্টি খাওয়ানোর জন্য। তখন শান্তা তাকে জানায় প্রশান্ত তাকে টাকা দিয়ে মাধুকে নিয়ে চলে গেছে। যেই কথা শুনে শেট্টি প্রচণ্ড রেগে যায়, কারণ সে মাধুকে নিয়ে যাবে এবং সে মাধুকে বিয়ে করতে চায়। তাই সে শান্তাকে বলে প্রশান্ত মাধুকে কাছে নেয়নি, সে তার মৃত্যুকে কাছে টেনে নিয়েছে। এখন সে বুঝবে আমি কি করতে পারি। তো পরের দিন সকালবেলা মেহবুব ভাবতে থাকে তারা কিভাবে কি করবে, পরবর্তী বিজনেস তারা কি করবে। তখনই প্রশান্তের ফোনে একটা নোটিফিকেশন আসে এবং সে দেখতে পায় দুটি ছেলে ইন্ডিয়ার খেলা নিয়ে বাজি ধরেছে। তখন প্রশান্ত বলে ইন্ডিয়ায় জিতবে, এই বলে সে 500 টাকা বাজি ধরে। কিন্তু ইন্ডিয়ার অবস্থা ছিল খুবই খারাপ, জেতার কোনো আশাই নেই, কিন্তু এরপরও ইন্ডিয়া জিতে যায়, যেটা দেখে তারা সবাই অনেক খুশি হয়। তখনই আরেকটি নোটিফিকেশন আসে। প্রশান্ত বলে সে আরেকটি বিজনেসের খোঁজ পেয়ে গেছে, এখন থেকে তারা তাই করবে। আর আগামীকাল থেকে ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট চালু হবে, যেখানে প্রশান্ত বেটিং করতে যায়। মেহবুব বলে এতে অনেক রিস্ক আছে, ঝামেলায় পড়বে, কিন্তু প্রশান্ত বলে সে সব কিছু সামলে নিবে, সে যেন চিন্তা না করে। এর পরের দিন তারা মেহবুবের ভাইয়ের সাহায্যে বেটিং শুরু করে, আর প্রথম দিন তারা 5 লক্ষ টাকা বেটিং করে 10 লক্ষ টাকা পায়। এর পরের দিন থেকে তারা তাদের এই কাজ শুরু করে দেয়। তারা বিভিন্ন জায়গায় বেটিং করে অনেক টাকা কামাতে থাকে। দোকানে বসে এসব করার রিস্ক দেখে তারা একটি হোটেল রুমও ভাড়া নিয়ে নেয়। একদিন প্রশান্তের ফোনে চার্জ না থাকলে তারা হোটেলের অন্যান্য রুমগুলোতে চার্জার খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতেই এক বৃদ্ধার কাছে চার্জার পেলে রাজাকে সেই বৃদ্ধাকে কিস করে সেই চার্জার আনতে হয়, যেটা দেখে বাকিরা তাকে নিয়ে অনেক হাসাহাসি করে। তারা এরপর বেটিং করার সময় দরজায় কেউ কড়া নাড়লে অনেক ভয় পেয়ে যায় সবাই। সমস্ত ফোন সহ তারা সব কিছু দ্রুত লুকিয়ে ফেলে, কারণ তারা অবৈধ কাজ করছিল, আর পুলিশের হাতে একবার ধরা পড়লে তাদেরকে হাজতবাস করতে হবে, তাই তারা সব কিছু লুকিয়ে ফেলে। তখন মাধু বলে সে তো তাদেরকে বলতেই ভুলে গিয়েছিল যে সে অনলাইনে খাবার অর্ডার করেছিল। এরপর তারা অনেক অনেক টাকা ইনকাম করে। তারা সবাই শপিংয়ে গেলে সাজিয়া তার জন্য ফোন কেনে এবং প্রশান্ত মাধুকে নিয়ে একটি ব্র্যান্ডেড শপে যায়, যেখানে মাধুর একটি ব্যাগ পছন্দ হয়। প্রশান্ত সেটা কিনতে গেলে সেলসম্যান বলে এটার দাম 30,000 টাকা, যেটা কিনা তাদের অকাদের বাইরে। যে কথা শুনে
প্রশান্ত অনেক রেগে যায় আর সেই শপের সিকিউরিটি গার্ডকে 30,000 টাকার শপিং করে দেয়। এরপর তারা সবাই দামি দামি পোশাক কিনে বাড়িতে ফিরে যায়। প্রশান্ত তার মাকেও কিছু কাপড় এবং টাকা দিয়ে বলে সে খুব শীঘ্রই তাকে এখান থেকে একটি সুন্দর বাড়িতে নিয়ে যাবে। তখন তার বাবা বলে সে মনে হয় আজকাল অনেক চুরি করতে পারছে, সে কি ব্যাংক ডাকাতি করার জন্য ডাকাতের গ্রুপে জয়েন করেছে? তখন প্রশান্তের মা বলে প্রশান্ত নতুন বিজনেস চালু করেছে। প্রশান্তের বাবার সাথে তার সম্পর্ক আসলে খুবই খারাপ, তাই সে তার বাবাকেও খোঁচা মারার জন্য টাকাগুলো তার হাতে না দিয়ে বিছানায় ফেলে চলে যায়। এদিকে শেট্টি মাধুর রুমে গিয়েই বসে থাকে, কারণ সে মাধুকে নিজের করে পেতে চায়, তাই সে ওই রুমেই বসে থাকে। এরপর তারা সবাই হোটেলে খাবার খেতে যায়। তখন প্রশান্ত জানতে পারে যে মুম্বাইয়ের সমস্ত জায়গা এবং ফ্ল্যাটের দাম অনেক দ্রুতই কমে যাবে, তাই সে ঠিক করে সে এবার একটা বাড়ি কিনে নিবে, তাহলে আর তাদেরকে এভাবে হোটেলে থাকতে হবে না। তাই সে মাধুকে নিয়ে বিলমোরিয়ার বাড়ি যায়, যেখানে তার মা কাজ করত। সে বিলমোরিয়াকে গিয়ে বলে তার মা আর কাজে আসবে না এখন থেকে এবং সে এই বাড়িটিও কিনে নিবে। যেই কথা শুনে বিলমোরিয়া বলে সে এত টাকা কোথায় পাবে? তখন প্রশান্ত তাকে এক ব্যাগ ভর্তি টাকা দেখালেও বিলমোরিয়া তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, কারণ তার স্ত্রীর স্মৃতি এই বাড়িতেই রয়েছে, সে এখান থেকে কোথাও যাবে না। এই বলে সে প্রশান্তকে বাড়ি থেকেই বের করে দেয়। প্রশান্ত তখন রেগে বাড়ি ফিরে যাওয়ার জন্য ট্যাক্সি ডাকে, কিন্তু কোনো ট্যাক্সি তার জন্য দাঁড়ায় না, যে জন্য সে রেগে গাড়ি কিনতে চলে যায়, যেখান থেকে সে মাধুর পছন্দের গাড়ি কিনে নেয়। তো গাড়ি করে যাওয়ার সময় শেট্টি তাদেরকে দেখে ফেলে। মাধুকে প্রশান্তের সাথে এত দামি গাড়িতে দেখে শেট্টি হা হয়ে যায়। এরপর তারা হোটেলে ফিরে এলে সাজিয়া আমেরিকার একটি কলেজে অ্যাপ্লাই করে। তো মেহবুব তাকে দেশের বাইরে গিয়ে পড়াশোনা করতে বারণ করে। তখন প্রশান্ত তাকে বলে যে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাকে সাজিয়াকে বিদেশে পড়াশোনা করতে দেওয়া উচিত। তখনই দেখা যায় তার ফোনে একটা নোটিফিকেশন আসে যে আগামীকাল পুনের একটি হাইওয়েতে এক ব্যাগ ভর্তি টাকা পাওয়া যাবে। রাজা বলে তারা গিয়ে সেই টাকাগুলো নিয়ে নিবে। প্রশান্ত বলে তারা টাকাগুলো আনতে যত সময় ব্যয় করবে ততক্ষণে সে এখানেই অনেক টাকা রোজগার করে নিবে। তখন সে আবারও জানতে পারে একটি টায়ার কোম্পানিতে আগুন লেগে যাবে। মেহবুব বলে তাহলে তাদের তো আগে ভাগে গিয়ে ওই কোম্পানির সবাইকে এই ব্যাপারে সাবধান করে দিতে হবে। তখন প্রশান্ত বলে তাদেরকে এই নিয়ে মাথা ঘামাতে হবে না, যাদের কোম্পানি তারা বুঝবে, আর ফায়ার ব্রিগেডে কল করে দিলেই তো তারা এই বিষয়টা সামলে নিবে। কিন্তু প্রশান্তের এমন কথা বাকিদের ভালো লাগে না। তার কথাবার্তার মধ্যেই বোঝা যায় তার মধ্যে এখন অহংকার চলে এসেছে, আর টাকা ইনকামের পর থেকে সে মানুষের জন্য যেমনটা ভাবতো এখন আর তেমনটা চিন্তাও করে না। তো পরের দিন রাতের বেলা সে গাড়ি নিয়ে তার বাড়িতে যায়। তখন সে তার ঘরের ভিতরে প্রবেশ করে দেখে তার বাবা আহত হয়ে আছে, তার হাত পুড়ে গেছে। তখন সে তার বাবাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে যে তার এই অবস্থা কি করে হলো। তখন তার মা বলে তার বাবা যে টায়ার ফ্যাক্টরিতে কাজ করে সেখানে আগুন লেগে গিয়েছিল, সেখান থেকেই এই অবস্থা। প্রশান্ত তখন বুঝতে পারে এটি সেই টায়ার ফ্যাক্টরি যেটাতে আগুন লাগার খবর সে আগেই জেনে গিয়েছিল। তখন তার একটু খারাপ লাগে। তো তার মা তাকে জিজ্ঞেস করে সে এতদিন বাড়িতে কেন আসেনি। প্রশান্ত বলে সে আসলে কাজে অনেক ব্যস্ত, এই কারণেই সে আসতে পারেনি। প্রশান্তের মা তখন তার বাবাকে বলে সে তাকে আগেও বারণ করেছে যে কাজে যাওয়ার দরকার নেই। তখন তার বাবা বলে তার কাজে যেতে হবে, কারণ সংসার চালাতে টাকা লাগে, সে তো আর প্রশান্তের অবৈধ টাকা দিয়ে চলবে না, তাই না? প্রশান্ত তখন মাথা ঠান্ডা রেখে তার বাবাকে হাসপাতালে নিয়ে যেতে চায়, কিন্তু তার বাবা যেতে চায় না, কারণ সে প্রশান্তের 2 নম্বরই টাকা দিয়ে নিজের চিকিৎসা করাতে চায় না। সে বলে প্রশান্তকে কেউ একদিন গুলি করে দিবে তার এইসব কাজের জন্য। তখন প্রশান্ত বলে সে কোনো 2 নাম্বারই কাজ করছে না। যেই কথা শুনে তার বাবা তাকে প্রশ্ন করে তাহলে সে এতদিন বাড়িতে কেন আসেনি, যার প্রশ্ন শুনে প্রশান্ত চুপ করে থাকে। তখন তার বাবা বলে সে এটাই তো শুনতে চাইছে যে সে তাকে অনেক বড় বলুক, তাই তো, কিন্তু সে তার এই অবৈধ টাকা গ্রহণ করবে না। যে কথা শুনে প্রশান্ত রেগে যায় আর বলে সে তার মতো সারা জীবন জ্বলতে পারবে না, সে শান্তিতে এবং অভাব অনটন ছাড়া নিজের জীবনে বাঁচতে চায়। যেই কথা বলে প্রশান্ত সেখান থেকে বের হয়ে যায়। তার মা তাকে আটকানোর অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। এরপর দেখা যায় প্রশান্ত গাড়িতে গিয়ে রাগে ক্ষোভে চিৎকার করে কান্না করতে থাকে। এরপর দিন তারা বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য করে।
মাধু তার সাথে পতিতাদেরকে সেলাই মেশিন এবং মোবাইল উপহার দেয়। তো এদিকে শান্তা প্রশান্তকে বলে সে শুনেছে আজকাল নাকি প্রশান্ত বেটিং করছে। সে এমন জায়গায় বেটিং করছে যেখানে কিছু চুনোপুটি রয়েছে, কিন্তু সে তাকে দিতে পারে এক বিশাল রাঘব বোয়ালের খোঁজ, যেখানে সে বিদেশিদের সাথেও বেটিং করতে পারবে। যেই কথা শুনে প্রশান্ত এই বড় সুযোগ হাতছাড়া করতে চায় না, তাই সে শান্তার সাথে কিসমত নামের একজনের সাথে দেখা করতে যায়, যে একটা আন্তর্জাতিক বেটিং কোম্পানি চালায়। প্রশান্ত সেখানে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের উপর 50 লক্ষ টাকা লাগিয়ে দেয়। এরপর সে মাধুর সাথে সময় কাটানোর সময় মাধুকে বলে সে কি ঈশ্বর, ভগবান সব জানে আর সেও সবকিছু জানতে পারে, সবকিছু এখন তার হাতের মুঠোয়। তখন মাধু বলে সে ঈশ্বরে বিশ্বাস করে না। তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসলেও সে তা চেক করে না। তখনই দেখা যায় দরজায় কেউ কড়া নাড়ে, আর সে দরজা খুলে দেখে পুলিশ অফিসার সেখানে চলে এসেছে, যারা তাকে বেটিং করার অপরাধে গ্রেফতার করেছে। তখনই সে তার ফোন চেক করে আর বুঝতে পারে বেটিং করার অপরাধে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। এই মেসেজটা তার কাছে আগেই এসেছিল, কিন্তু সে সেটা একবারও দেখেনি। তো পুলিশ তার থেকে তার ফোনটা কেড়ে নেয় তখন, আর মাধু তাকে পুলিশের ভ্যানে করে চলে যেতে দেখে। এরপর আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে রাজা এবং প্রশান্ত অনেক ছোট ছিল। তারা মেহবুবের দোকানের একজন কাস্টমারের টাকা চুরি করে খাবার কিনে খায়, যেটা মেহবুব দেখে ফেলে। তাই সে তাদেরকে চুরি করতে বারণ করে এবং বলে তার কাছে দুটো কাজ আছে, খাবার ডেলিভারি করার আর পাবলিক টয়লেটে বসার। রাজা তখন খাবার ডেলিভারির কাজ নিলে প্রশান্তকে টয়লেটের কাজ নিতে হয়। বর্তমানে প্রশান্ত থানায় থাকলেও সে ওই অফিসারদেরকে টাকা খাইয়ে থানা থেকে বেরিয়ে আসে, এবং বেরিয়ে আসার সময় সে অফিসারদেরকে বলে রাস্তায় কোকেন পাচার হবে, তাই তাদের টহল দেওয়া উচিত। এই বলে সে থানা থেকে বেরিয়ে আসে। এরপর সে হোটেলে ফিরে আসলে মাধু তাকে জিজ্ঞেস করে পুলিশ তাকে কেন গ্রেফতার করেছে। প্রশান্ত বলে তাদেরকে আসলে ভুল তথ্য দেওয়া হয়েছিল। তখন মাধু বলে তাদের বেটিং সম্পর্কে শুধু তো তারাই জানে, অন্য কেউ নয়। তাহলে কেউ ভুল করে হলেও তাদের নাম কেন নিবে? যার কথা শুনে প্রশান্ত একটু ভাবতে থাকে। এরপর তার বাকি সাথীরা এলে সে তাদেরকে বেটিং করতে বারণ করে এবং তাদের ফোন টেবিলে রাখতে বলে, যার কথা শুনে তারা সবাই সেটাই করে। আর খেলা শুরু হলে ইন্ডিয়া হেরে যায়। এতে তাদের কোনো লোকসান হয় না, কিন্তু প্রশান্ত দেখতে চেয়েছিল তার কথার বাইরে তাদের মধ্যে কেউ বেটিং করছে কিনা। তখন তার অর্ডার করা পিস্তল চলে এলে সবাই সেটা দেখে ভয় পেয়ে যায়। প্রশান্ত বলে সে এই পিস্তল তাদের নিরাপত্তার জন্য এনেছে। তখন পুলিশ অফিসার তাকে কল করে আর বলে সে কি করে জানে যে আজ ইন্ডিয়া হেরে যাবে, আর তাছাড়াও সে কোকেন সাপ্লাইয়ের কথা কিভাবে জানে। তখন প্রশান্ত বলে সে তো শুধু গেস করে। এই বলেই সে কল কেটে দেয় আর মাধুকে বলে সে তার মাকে একা বাড়িতে রাখতে পারবে না, কারণ যে কোনো সময় পুলিশ আবার তার বাড়িতে চলে আসতে পারে, কারণ কেউ তাদের কথা অফিসারকে জানিয়েছে। তখন মাধু তাকে নিজেদের উপর সন্দেহ করতে বারণ করে, কারণ সন্দেহ করে দূরের মানুষ, কাছের মানুষ নয়। এদিকে আমাদের শেঠি এবং শান্তাকে দেখানো হয়, যারা একসাথে বসে গল্প করছিল। তাদের কথা শুনে আমরা বুঝতে পারি শেঠি প্রশান্তকে মাধুর থেকে দূরে সরানোর জন্যই শান্তাকে দিয়ে প্রশান্তের বেটিং এর খোঁজ আনে এবং পুলিশের কাছে কমপ্লেইন করে। কিন্তু প্রশান্ত তার বুদ্ধির জোরে এবং পুলিশকে টাকা খাইয়ে বের হয়ে যায়। শান্তা তখন বলে পুলিশ তো শুধু অভিযোগের ভিত্তিতে প্রশান্তকে গ্রেফতার করেছে, তাই আবার ছেড়েও দিয়েছে। তারা যখন প্রশান্তকে বেটিং করার সময় হাতে নাতে ধরবে তখন আর ছাড়বে না। এরপর প্রশান্ত তার মা বাবাকে পুরনো বাড়ি থেকে আনতে যায়, কিন্তু তার মা আসলেও তার বাবা তার সাথে যায় না, যে জন্য সে তার মাকে নিয়ে বিলমরিয়ার বাড়ির সামনে যায়। সে তার মাকে জানায় সে ভেবেছিল তাকে সোজা এই বাড়িতে নিয়ে আসবে, কিন্তু বিলমরিয়া কিছুতেই এই বাড়ি ছাড়ছে না। তার মা বলে সে এখনো এই বাড়িতে থাকার স্বপ্ন দেখে। তখন প্রশান্ত বলে স্বপ্ন নয়, প্রতিশোধ। সে শুধু তার অপমানের জবাব দিতে চায়। এই বলে সে তাকে নিয়ে হোটেলে যায়। এত বড় হোটেলে প্রথমবারের মতো এসে তার মা তো হা হয়ে যায়। সে প্রশান্তের এত সফলতা দেখেও অনেক খুশি হয়। পরের দিন মাধু সাজিয়াকে বলে সে নিজের বুটিক বিজনেস করতে চায়। সাজিয়া বলে এর জন্য অনেক কিছু করতে হবে, বিজ্ঞাপন সহ আরো নানা রকম কাজ করতে হবে, আর বিজ্ঞাপনের জন্য একজন মডেলেরও প্রয়োজন। তো মাধুর এই স্বপ্নের কথা শুনে প্রশান্ত একজন মডেলের ব্যবস্থাও করে দেয়, কিন্তু সেই মডেল প্রশান্তের সাথে বেশি ফ্রি হতে গেলে মাধু একটু জেলাস ফিল করে। তো এরপর তারা বিভিন্ন অ্যাড তৈরি করে মাধুর বুটিক বিজনেসের জন্য।
এরপর প্রশান্ত মাধুকে একটি নিজস্ব শোরুমও কিনে দেয়। এদিকে শেট্টি ততদিনে ডেপুটি চিফ মিনিস্টার হয়ে গেছে। সে তার আন্ডারে কাজ করা লোকদের প্রশান্ত এবং সেই অফিসারের ফোনালাপ শোনায়, যেখানে প্রশান্ত অফিসারকে বলে সে আন্দাজে অনুমান করে বেটিং করে। কল রেকর্ডিংটি শুনিয়ে শেট্টি বলে প্রশান্ত অনুমান করে শুধু বেটিং নয়, ম্যাচ ফিক্সিংও করে হয়তো, তাই তাদেরকে তার গতিবিধির উপর নজর রাখতে হবে। এই বলে সে প্রশান্তের পিছনে লোক লাগিয়ে দেয়। এদিকে প্রশান্ত মাধুকে নিয়ে একটি জায়গায় আসে, কিন্তু মাধু তখনও তার উপর রেগে ছিল, কারণ সে ওই মডেলের সাথে হেসে হেসে কথা বলেছে, যা তার একদমই পছন্দ হয়নি। এই নিয়ে সে তাকে অনেক কথা শোনাতে থাকে। তো প্রশান্ত বলে ওই মডেল নিজেকে শেষ করে দিতে চেয়েছিল, তাই সে তাকে বাঁচিয়েছে, টাকা দিয়েছে, এছাড়া আর কিছুই নয়। তখন মাধু বলে এর মানে সে তার জন্য নয়, ওই মডেলের জন্যই এই সব কিছু করেছে, তাই তো? তো এই ব্যাপারটা নিয়েই তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। মাধু তখন রাগ করে চলে যেতে লাগে। তখনই প্রশান্ত তাকে ডেকে বলে সে তাকে প্রপোজ করতে এসেছিল, কিন্তু সে তার সাথে ঝগড়া করেই চলে যাচ্ছে। যেই কথা শুনে মাধু তাকে জড়িয়ে ধরে। তখন দেখা যায় প্রশান্ত মাধুকে আংটি পরিয়ে দেয়। মাধু তো অনেক খুশি ছিল। সেই সময়ই দেখা যায় শেট্টি মাধুকে কল করে। সে মাধুকে জানায় সেই লোক পাঠিয়ে প্রশান্তকে মেরে টাকা ছিনতাই করিয়েছে, আর সেই পুলিশকেও খবর দিয়েছে, আর সে প্রশান্তের আরো অনেক ক্ষতি করবে। সে কাউকে ভয় পায় না। প্রশান্তকে তো সে আগে থেকেই পছন্দ করতো না, আর এখন সে মাধুকেও নিয়ে গেছে, তাই সে তো প্রশান্তের কোনো না কোনো ক্ষতি অবশ্যই করবে। তো এটা দেখে মাধু টেনশন করলেও প্রশান্ত এতে পাত্তা দেয় না। এরপর তারা দুজন আবারও হোটেলে ফিরে আসে, যেখানে এসে প্রশান্ত সমস্ত টাকা অস্ট্রেলিয়ার উপর লাগিয়ে দেয়। অস্ট্রেলিয়া খারাপ খেললেও সে সমস্ত টাকা অস্ট্রেলিয়ার উপর লাগায়। এদিকে একদল লোক প্রশান্তের কথা শুনছিল, আর তারাও অস্ট্রেলিয়ার উপরই টাকা লাগায়। আর পুলিশ অফিসারও প্রশান্তের কথা শুনে অস্ট্রেলিয়ার উপর টাকা লাগিয়ে দেয়। মাধুরা তখন প্রশান্তকে এমন করতে বারণ করলেও সে কারো কথা শোনে না, আর শেষমেশ অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায়। তখন অফিসার কল করে বলে সে তার কথা শুনে অস্ট্রেলিয়ার উপর বেটিং করেছে, আর এখন তো অস্ট্রেলিয়া হেরে গেছে, সে তার সব টাকা হারিয়ে ফেলল। তখন প্রশান্ত বলে সে তো আগেই বলেছিল সে শুধু অনুমান করে। অফিসার তখন তাকে হুমকি দিতে থাকলে প্রশান্ত বলে তার সব কথা কিন্তু রেকর্ড হচ্ছে, সে নিজের মুখে স্বীকার করেছে যে সে বেটিং করেছে। এই বলে সে উল্টো অফিসারকে ব্ল্যাকমেইল করে। তখন আমরা সেই অফিসারের সাথে শেট্টিকে দেখি, যারা প্ল্যান করে এই সব কিছু করেছিল, কিন্তু ধূর্ত প্রশান্ত তাদেরকে নিজেদের জালেই ফাঁসিয়ে দিয়েছে। পরের দিন প্রশান্তের কাছে একটা নোটিফিকেশন আসে যে বিল মরিয়া তার কুকুরকে খুঁজে আনার জন্য বাড়ি দিয়ে দিয়েছে। এরপর সে বিল মরিয়াকে কল করে আর তাকে তার কুকুরটি দেখায়, যাকে বস্তির বাচ্চারা মারতে চাইছিল। তখন তার কুকুরের জীবন বাঁচাতে বিল মরিয়া বাধ্য হয়েই প্রশান্তকে তার বাড়িটি দিয়ে দেয়, আর এর বদলে প্রশান্ত তাকে গাড়ি ভর্তি টাকা দেয়, যেটা দেখে বিল মরিয়া হা হয়ে যায়। অপরদিকে শেট্টি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে প্রশান্তের বাড়িতে সহ তার সকল বন্ধুদের কর্মস্থানে রেড দিতে পাঠায়, কিন্তু তন্ন তন্ন করে খোঁজার পরও তারা কোনো কিছুই পায় না। তখন আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে প্রশান্ত আগেই জেনে যায় যে তার বাড়িতে রেড দেওয়া হবে, তাই তারা সমস্ত টাকা পয়সা সাজিয়ার বন্ধু ওয়াসিমের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। পরের দিন বিশ্বকাপ ফাইনাল ম্যাচে প্রশান্ত তাদের টাকা নিউজিল্যান্ডের উপর লাগিয়ে দেয়। যেই খবর শুনে বাকিরাও তাই করে। মাধুরা সবাই তাকে সব টাকা লাগাতে বারণ করলেও সে কারো কথা শোনে না। প্রশান্ত জানতো যে এই খেলা সুপার ওভার পর্যন্ত গড়াবে, তাই সে তাদের কাছে থাকা অবশিষ্ট 5 কোটি টাকা তার মায়ের নাম দিয়ে ইংল্যান্ডের উপর লাগিয়ে দেয়, আর ফলস্বরূপ ইংল্যান্ড জিতে যায়। আর যেহেতু সবাই তার দেখা দেখি নিউজিল্যান্ডের উপর টাকা লাগিয়েছিল, তাই সব টাকা তারা হেরে যায়, আর সেই টাকা তার মায়ের নামে লাগানো ইংল্যান্ড জেতার ফলে তারা পেয়ে যায়, যেখান থেকে তারা 500 কোটি টাকা পায়, যেটা দেখে তারা সবাই অনেক খুশি হয়। এরপর থেকে প্রশান্ত আর বাকিরা তাদের নিজস্ব বিজনেসও করতে থাকে, কিন্তু এত কিছুর ফলে প্রশান্তের মধ্যে আলাদা একটা অহংকার চলে আসে। তাছাড়াও সে এখন মাধুকে বাদ দিয়ে মাধুর ব্র্যান্ডের সেই মডেল সুহানির সাথেই গল্প গুজবে মেতে থাকে বেশি, যেটা দেখে মাধুরও অনেক কষ্ট হয়। তখন দেখা যায় প্রশান্ত তাদের সবাইকে ছোট করে দেখতে থাকে। এরপর আমাদের নিউ ইয়ার পার্টির দিন দেখানো হয়, যেখানে মেহবুব এবং রাজা আসলে মাধু তাদেরকে স্বাগত জানায়। রাজা বলে সে আবার প্রশান্তের সাথে কাজ করবে।
প্রশান্তের বরদান তার প্রয়োজন। তখন মেহবুব বলে, বরদান আর ভাগ্য দুটো এক নয়, দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তাকে ভাগ্যে বিশ্বাস রাখতে হবে, বরদানে নয়। তখন প্রশান্ত তাদের সাথে ঠিক করে কথাও বলে না, যে জন্য তারা দুজন সেখান থেকে চলে যায়। তখন প্রশান্তের কাছে নোটিফিকেশন আসে যে মাধু এবং শেট্টির ঘনিষ্ঠ এমএমএস বের হয়েছে, যেটা দেখে তার মাধুর উপর সন্দেহ হয়। তখন সেখানে শেট্টি এলে প্রশান্ত তাকে বলে সে যাকে চেয়েছিল সে এখন তার সাথে আছে। তখন শেট্টি তাকে অপমান করে এবং তার পায়ে ড্রিঙ্কস ফেলে দেয়। এরপর সে তা প্রশান্তের বাবাকে দিয়েই পরিষ্কার করায়। প্রশান্ত তার বাবাকে শেট্টির হাতে গোলাম হতে দেখে অনেক কষ্ট পায় আর নিজের কাছে আনতে চায়, কিন্তু তার বাবা তাকে দূরে ঠেলে দিয়ে শেট্টির সাথে চলে যায়। এই সব কিছু দেখে এবং মাধুর উপর রাগ থেকে সে সুহানিকে কিস করতে যায়। তখনই মাধু রেগে তাকে থাপ্পড় মারে। সেই সময় প্রশান্ত তাকে অনেক খারাপ কথা বললে মাধু রাগে ক্ষোভে সেখান থেকে চলে যায়। প্রশান্ত তখন পার্টিতে আসা সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়। এদিকে মাধু আবারও শান্তার আস্তানায় ফিরে আসে আর তার রুমে গিয়ে কান্না করতে থাকে। তখনই দেখা যায় শেট্টি তার পাশে এসে বসে আর তার কাঁধে হাত রাখে, কিন্তু সে শেট্টিকে চলে যেতে বলে। আসলে এটা ছিল শেট্টির আর একটা প্ল্যান, কারণ তারা এই মুহূর্তটারই একটি ছবি তুলে রাখে শান্তাকে দিয়ে, যেটা দিয়ে তারা মাধুকে বদনাম করতে চাইছে। আর এই মেসেজটি প্রশান্ত আগে পেয়েছিল। এদিকে প্রশান্ত চুপচাপ বসে থাকলে তার মা তার পাশে এসে বসে আর বলে সে তার বাবার মতোই, কিন্তু তার বাবা মানুষটা কখনো পাল্টায়নি, একই রকম রয়ে গেছে। যেই কথা শুনে প্রশান্ত কাঁদতে কাঁদতে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। সে সবার আগে বস্তি দিয়ে যাওয়ার সময় টাকা ওড়ায়। এরপর তার সেই পাবলিক টয়লেটে যায়, যেখানে একজন লোকের সাথে তার ঝগড়া হলে সে লাখ টাকা দিয়ে দেয়, যেমনটা সে তার স্বপ্নে দেখেছিল। এরপর সে তার পুরনো বাড়িতে যায়, যেখানে তার বাবা ঘুমিয়ে আছে। সে তার বাবার পাশে বসলে তার ফোনে একটা নোটিফিকেশন আসে, যেখানে বলা হয় প্রশান্ত নামের একজন বিশিষ্ট ব্যবসায়ীর লাশ পাওয়া গেছে। অর্থাৎ এটা তো সে নিজেই। আর এই নিউজটা দেখেই সে অবাক হয়ে যায়। আর এই দৃশ্যের সাথে সাথেই এই গল্পটিও শেষ হয়ে যায়। এর মাধ্যমে বোঝা যায় অতিরিক্ত অহংকার মানুষকে কিভাবে শেষ করে দেয়। প্রশান্তের ভালো কাজের জন্য একসময় সে বরদান পেয়েছিল, কিন্তু সেটাকে সে ভুল পথে চালনা করায় অনেক টাকার মালিক হয়েছে ঠিকই, কিন্তু তার মধ্যে চলে এসেছিল অহংকার, যেই জন্য সে আজ তার সব কিছুই হারিয়েছে। আর মৃত্যুই হয়তো তার শেষ পরিণতি। তো এই ছিল আজকের গল্প। এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।